দেখুন কয়েকটা ম্যাথ আছে এখানে। আমাদের টপিক হচ্ছে মার্জিনাল অ্যানালাইসিস পার্ট 2 সেকশন সি। এখানে একটা কেস আছে, যে কেসটা আসলে বেসিক যে জিনিসটা জানার দরকার সেটা হলো যে ডিসিশনটা এখানে ইনভলভ। যে কোনো একটা প্রোডাক্ট আমার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি এক্সিস্টিং আছে, সেটা আমি নিজে তৈরি করব না আউটসোর্স করবো বা অন্য কোনো সাপ্লায়ারের কাছ থেকে কিনবো, এরকম একটা ডিসিশন। আমরা কেসটা একটু দেখি। এখানে একটা অটোমোবাইলস কোম্পানির একটা এক্সাম্পল আছে, যে একটা প্রোডাক্ট বা একটা পার্টস তৈরি করে, যেটার কস্ট স্ট্রাকচারটা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়ালস লাগে $2000, ম্যাটেরিয়ালস হ্যান্ডলিং কস্ট, এটা একটা ভ্যারিয়েবল কস্ট, 20% অফ দ্য ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। ম্যাটেরিয়াল যা লাগবে তার 20% লাগবে, খরচ হবে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং করতে $400। ডিরেক্ট লেবার আছে $16,000, ম্যানুফ্যাকচারিং ওভারহেড 150%, দ্যাট মিন দেড় গুণ ইসের অফ ডিরেক্ট লেবার, অর্থাৎ ডিরেক্ট লেবার যা লাগবে তার দেড় গুণ লাগবে ম্যানুফ্যাকচারিং ওভারহেড, সো দ্যাট ইট ইস $24,000। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট আমরা পেলাম এখানে 42,400। আচ্ছা, এখন এখানে আরো কিছু এক্সপ্লানেশন আছে কস্ট রিলেটেড, যে এই 24,000 ম্যানুফ্যাকচারিং ওভারহেডের 1/3 হচ্ছে ভ্যারিয়েবল and 2/3 is fixed। আমি এই লাইনটা একটু হাইলাইট করছি, এই কথাটা এর মধ্যে আছে। Annual manufacturing overhead budget is 1/3 variable and 2/3 fixed। তাহলে 1/3 কত? 8,000 is variable and remaining 16,000 is fixed। ওকে, এখন প্রপোজালটা কি ছিল? Simpson Casting, one of Richardson's reliable vendor, has offered to supply this product at a unit price of $30,000। অর্থাৎ সে যদি কোনো ভেন্ডরের কাছ থেকে এটা কিনে, এরকম প্রপোজাল আছে যে তাহলে তাকে $30,000 প্রতি পিস প্রোভাইড করতে পারবে। If Richardson Motors purchase the T305 unit from Simpson Casting হলো ওই ভেন্ডর, the capacity Richardson used to manufacture these parts would be idle। আচ্ছা, এখন আমার তো একটা ফ্যাক্টরি ছিলই, আর যদি সরাসরি আমি অন্য কারো কাছ থেকে কিনতে যাই তাহলে তোমার ফ্যাক্টরিটা আইডল থাকবে, অর্থাৎ আর ইউজ হবে না, এটার কোনো ফাংশন নাই, এবং এটা আমি অন্য কোথাও ভাড়া দিব বা অন্য কোনো কাজে ব্যবহার করব এরকম কোনো তথ্য নাই। দ্যাট মিনস কমপ্লিটলি আইডল, এর ফার্দার কোনো অপরচুনিটি নাই। Should Richardson decide to purchase the parts from Simpson, the out-of-pocket cost per unit of 305 would be what? অর্থাৎ সে যদি এটা কেনার সিদ্ধান্ত নেয় বা তার আসলে এটা করা উচিত হবে কিনা সেটা আমরা দেখব। সে যদি সাপ্লায়ারের কাছ থেকে নেয় আর ফ্যাক্টরিটা যদি আইডল বসে থাকে, তাহলে এর ডিফারেন্সটা কত হবে, অর্থাৎ তার আউটসোর্স করার ফলে তার খরচ কত বেড়ে যাবে প্রতি ইউনিটে, আমরা এই প্রশ্ন থেকে এটা বের করতে পারবো। আচ্ছা, কস্ট স্ট্রাকচারটা আরেকবার একটু দেখে নিন। যেটা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল 2000, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং 20%, ডিরেক্ট লেবার 16,000, ম্যানুফ্যাকচারিং ওভারহেড 24,000, যার মধ্যে 1/3 মানে $8,000 হবে ভ্যারিয়েবল, $16,000 হবে ফিক্সড। এখন আসেন আমাদের প্রশ্নে, আউট অফ পকেট কস্ট বের করব। দেখুন, ইফ বাই, যদি আমরা এটা কিনতে যাই সেক্ষেত্রে আমার খরচ হবে $30,000 per unit, এবং এটার জন্য আমার ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্ট উইল অলসো বি ইনভলভ 30,000 এর 20%, $6,000। সো টোটাল কস্ট ইফ বাই, প্রতিটা ইউনিটের জন্য আমার টোটাল খরচ হবে $36,000। ওকে, একটা অপশন ক্লিয়ার। নেক্সট অপশন,
ইট মেক, আমি যদি নিজে তৈরি করি এটা, তাহলে আমাকে যেটা দেখতে হবে, আমি অল রিলেভেন্ট কস্ট, শুধু সমস্ত রিলেভেন্ট কস্ট গুলোকে এক জায়গায় নিয়ে এসে দেখবো যে আমার আসলে কত খরচ পড়ছে। রিলেভেন্ট কস্ট গুলো আমরা জানি ভ্যারিয়েবল কস্ট, অ্যাভয়েডেবল কস্ট গুলোই হচ্ছে রিলেভেন্ট কস্ট। So material লাগে $2,000, handling cost 400, and direct labor 16,000, and variable overhead is 8,000. এই দিয়ে আমার টোটাল লাগে হলো $26,400। তাহলে স্বাভাবিকভাবে আমি পেয়ে গেছি আমার সিদ্ধান্ত যে কোনটা করলে ভালো হয়। আমি এখান থেকে দুইটা ডিসিশন নিতে পারি, প্রশ্ন যেভাবে চাবে আমি সেভাবে অ্যান্সারটা দেব। প্রশ্ন যদি বলে হুইচ ইজ বেটার, তাহলে আমি বলবো আমি তৈরি করলে ভালো, আমি নিজে তৈরি করলে আমার ফ্যাক্টরিতে এটার খরচটা কম হয় $26,400 পরে। আর দুটো ডিফারেন্স কত জানতে চাইলে সেটা আমি বলে দিতে পারছি, যেটা ডিফারেন্স, যেটা অতিরিক্ত লাগে সেটাই হচ্ছে আউট অফ পকেট কস্ট। তো 36,000 minus 26,400 is 9,600. This is the answer. Out of pocket cost. So এখানে জাস্ট দেখার বিষয়, দুইটা অপশন আমি অ্যানালাইসিস করব, কিনলে কত আর তৈরি করলে কত। তৈরি করলে কত এটা বের করার জন্য যে ক্যালকুলেশনটা দরকার পড়বে, সেই ক্যালকুলেশনের এলিমেন্টগুলো কি কি, সেই এলিমেন্টগুলো হচ্ছে অল রিলেভেন্ট কস্ট। রিলেভেন্ট কস্ট গুলো হচ্ছে যেগুলো ভ্যারিয়েবল কস্ট এবং যে খরচগুলো অ্যাভয়েডেবল, মানে আমার সিস্টেম চেঞ্জ করার সাথে সাথে যেগুলোকে চেঞ্জ করা সম্ভব, ফিক্সড না, নট ইন ফিক্সড ইন নেচার। সো দুইটা অপশনের ডিফারেন্সটাই হচ্ছে আউট অফ পকেট কস্ট। I think you got the answer. Next, marginal cost. এখানে একটা মার্জিনাল কস্ট জানতে চেয়েছে। Daily sales and cost data for Crawford Industries are shown below. আমরা এই কলামটাতে খেয়াল করি, সেলস সম্পর্কে বলা আছে। যখন 20 ইউনিট সেল করে তখন তার সেলস ইন ডলার হচ্ছে $2,000। 21 ইউনিট যখন করে তখন তার টোটাল সেলস ভলিউম হয় $2,090। জাস্ট লাইক দিস, এভাবে 25 ইউনিট পর্যন্ত তার সেলস ডাটা এখানে আমরা দেখতে পাচ্ছি। আর নিশ্চয়ই সেলস রেভিনিউ আনতে গেলে তার কিছু কস্ট আছে, সেই কস্টটা কত সেখানে টোটাল কস্ট দেওয়া আছে। দেখেন $1,200, $1,250, $1,290, $1,330, $1,380, $1,440, এভাবে ইনক্রিজিং টোটাল কস্ট বাড়ছে, ইউনিটও বাড়ছে, তার টোটাল কস্টও বাড়ছে। যেখানে বলা হয়েছে দ্য মার্জিনাল কস্ট ফর 23rd ইউনিট ইজ, অর্থাৎ 23 নম্বর প্রোডাক্টটা যখন সে প্রডিউস করে সেটার জন্য অ্যাবসলিউটলি শুধু 23 নম্বর প্রোডাক্টের খরচটা কত ছিল, সেটাই হলো মার্জিনাল কস্ট। অর্থাৎ অতিরিক্ত 1 ইউনিট, অর্থাৎ 22তম ইউনিটের পরে অতিরিক্ত 1 ইউনিট প্রোডাকশন করতে যে খরচটা হয় সেটাই মার্জিনাল কস্ট। সেটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা সরাসরি মাইনাস করলে পেয়ে যাব, অর্থাৎ টোটাল 23 এবং টোটাল 22 এই দুইটা কস্ট যদি আমরা মাইনাস করি, ডিফারেন্স বের করি, তাহলে আমরা 23তম প্রোডাক্টের কস্ট পেয়ে যাব। দ্যাট উইল বি মার্জিনাল কস্ট ইজ 40। তো এখানে ডিফারেন্সটা বের করি। ডিফারেন্স বিটুইন $1,330 মাইনাস 1,290, এই দুটো ডিফারেন্স যেটা হবে সেটাই অনলি $40।
অতিরিক্ত 1 ইউনিটের জন্য যে খরচটা সেটাই মার্জিনাল কস্ট। এটা একটু সিম্পল। আচ্ছা, এই ম্যাথটা ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট পেজে নিয়ে যাই। ভেরি ইন্টারেস্টিং। কাটিং অফ এ সেগমেন্ট ভার্সেস কন্টিনিউ। যখন আপনার অনেকগুলো বিজনেস থাকবে, ধরা হতে পারে সিমিলার অথবা ডিফারেন্ট, বাট ম্যানেজমেন্ট একটাই, দ্যাট মিনস সিস্টার কনসার্নস। তো এরকম প্রতিষ্ঠানের সবার পারফরমেন্স একরকম হয় না, কোথাও বেশি কোথাও কম। যেমন দেখেন এখানে 3টা ফার্মের ইনকাম রিলেটেড কিছু ইনফরমেশন দেওয়া আছে। ম্যাপলের অপারেটিং প্রফিট $5,000, বাট ওকের ক্ষেত্রে এটা আবার মাইনাস হয়ে গেছে, ওর অপারেটিং প্রফিট $1,000। চেরি ওর অপারেটিং প্রফিট হচ্ছে $7,800। হ্যাঁ, আমরা সরাসরি প্রশ্নটা দেখি। Which one of the following options should be recommended to the president of the company? আচ্ছা, এখানে আমি সব অপশনগুলো দেখাই নাই, বাট অপশন যেটা হলো মেইনলি জানতে চাইছে যে যেই কনসার্নটা লস করছে, এখানে লুজিং কনসার্ন, সেটাকে তারা বাদ দিবে কি দিবে না। স্বাভাবিকভাবেই যদি মনে করেন যে গরুটা দুধ দেয় না, তাকে কি করবেন? হয় জবাইকে খেয়ে ফেলবেন, না হলে বিক্রি করে দিবেন কসাইয়ের কাছে। তো ব্যাপারটা এরকমই যে ও তো আমাকে প্রফিট দিচ্ছে না, ও প্রতি বছর 1,000 টাকা করে লস খাচ্ছে, বাট কম্বাইন্ডলি আমার যেহেতু এগুলো সিস্টার কনসার্ন, আমার একটা ইউনিট, কম্বাইন্ডলি একটা পারফরমেন্স আমি এদের কাছ থেকে পাই, একটা প্রফিট আমি পাই। কিন্তু একটা কনসার্ন যদি লুজিং হয়, যে কেউ মনে করতে পারে আমি এটাকে বাদ দিয়ে দেবো, ড্রপ করে দিতে পারি, সেগমেন্ট ড্রপ আউট করে দেওয়া অথবা কাটিং করে দেওয়া। কারণ কাটিং করলে আমার টোটালের উপর কি ইম্প্যাক্ট করতে পারে সেটা একটু দেখার বিষয় আছে। আর মূল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থেকে আমি জানতে চেষ্টা করব যে এটাকে কন্টিনিউ করলে আমার জন্য ভালো হয়, না কাট করলে, বাদ দিলে বা ড্রপ আউট করলে ভালো হয়, সেটা আমরা কিভাবে দেখব। আচ্ছা, তো স্বাভাবিকভাবে এগুলো করতে গেলে আরো কিছু নিউমেরিক্যাল দিক চিন্তা করতে হয়, সেগুলো দেখি আমরা প্রশ্নের মধ্যে পেয়ে দেব। The furniture company currently has 3 divisions. একটা হচ্ছে ম্যাপল, ওক আর চেরি। The oak furniture lines does not seem to be doing well, and the president of the company is considering dropping this line. যেটা বললাম যে এটা লস দেখে বোঝা যাচ্ছে লস হচ্ছে, এখন প্রেসিডেন্ট চিন্তা করছে এটাকে বাদ দেওয়া যায় কিনা। If it is dropped, the revenues associated with the oak division will be lost. হ্যাঁ, দেখেন এর রেভিনিউ আছে কিন্তু ভালো, প্রায় 85,000। যেগুলো প্রফিট করছে যারা, তাদের প্রায় কাছে তাদের চেয়ে বেশি, ম্যাপলের চেয়ে বেশি। ম্যাপল 5,000 টাকা লাভ দেয়, কিন্তু ম্যাপলের চেয়ে কিন্তু ওকের সেলসটা বেশি, দ্যাট মিনস বাজারে ডিমান্ড আছে। চেরিও প্রফিট দিচ্ছে, চেরির সেলস $1,00,000, তো ওক লুজিং হলো প্রায় কাছাকাছি তার সেলস আছে। আচ্ছা, যদি আমি এই কনসার্নটাকে বাদ দিই, তাহলে আমার কোম্পানি কি হবে? এই রেভিনিউ থেকে বঞ্চিত হবে। বাট পার্টিকুলারলি ওই সেকশনের লসটা হয়তো শেয়ার দেখবে না। If it is dropped, the revenues associated with the oak division will be lost and the related variable cost set. খুবই স্বাভাবিক, ভ্যারিয়েবল কস্ট তো সেভ হবে, প্রোডাকশন যেহেতু হবে না, তাহলে ভ্যারিয়েবল কস্ট আর লাগবে না, তার জন্য কোনো র ম্যাটেরিয়ালস কিনতে হবে না, কোনো ডিরেক্ট লেবার লাগবে না, ওভারহেড লাগবে না, এটসেট্রা। Also, 50% of the fixed cost allocated to the oak furniture line would be eliminated. আমরা আমাদের ডিসিশনের জায়গাতে মনে পৌঁছে গেছি। This is very important line.
50% of the fixed cost allocated to the oak furniture line would be eliminated. অর্থাৎ ওকের এই সেগমেন্টটাকে যদি আমরা ড্রপ করে দিই সেক্ষেত্রে টোটাল যে ওভারহেড কস্ট এখানে ইনভলভ বা ফিক্সড কস্ট ইনভলভ তার 50% অ্যাভয়েড করা সম্ভব, বা রিমেইনিং 50% ইজ নন অ্যাভয়েডেবল। অর্থাৎ এখানে আছে $14,000 তার ফিক্সড কস্ট। আপনি যদি এই সেগমেন্টটাকে বাদ দিয়ে দেন তাহলে আপনার ভ্যারিয়েবল কস্ট লাগবে না, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এগুলো থেকে আপনি অব্যাহতি পেলেন, বাট ফিক্সড কস্টের থেকেও অব্যাহতি পাবেন $7,000 পর্যন্ত, বাট বাকি $7,000 উইল বি রিমেইনিং এক্সপেন্ডিচার। এই টাকাটা আপনার খরচ হতেই থাকবে $7,000। এই লাইনটা থেকে আমরা একটা পরিষ্কার বুঝতে পারছি। আরেকবার দেখেন, 50% of the fixed cost allocated to the oak furniture line would be eliminated. So এখান থেকে আমার যেটা জানা দরকার এই ধরনের অ্যানালাইসিসের জন্য রিলেভেন্ট কস্ট যেটাকে আমরা বলি, রিলেভেন্ট কস্টের একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে to identify the avoidable cost and non-avoidable cost besides other variable cost. So এখানে আমি স্পষ্টত বুঝতে পারছি যে 50% is avoidable and 50% is not avoidable. Okay, the income statement এটা তো আমরা দেখলাম যে ম্যাককলের ক্ষেত্রে সেলস 55, variable cost 40,000, contribution margin 15,000, fixed cost 10,000, operating profit হলো $5,000। সিমিলারলি বাকিদেরও আছে এরকম। এখন জাস্ট সিম্পল প্রশ্নটা হচ্ছে যে আমরা এটা ড্রপ করব কি করব না, করলে কত কি সমস্যা হবে। দেখেন সাজেশন আসছে, কন্টিনিউ অপারেটিং দ্য oak division as discontinuance would result in a 6,000 decline in operating profits. লস করা সত্ত্বেও ফিনান্সিয়াল অ্যানালিস্টগণ এটাকে কন্টিনিউ করার সুপারিশ করছে, রিকমেন্ড করছে। আদারওয়াইজ কি হবে? যদি এটাকে আমরা ড্রপ আউট করে দিই তাহলে কোম্পানি মোটের উপর ওভারঅল $6,000 প্রফিট থেকে বঞ্চিত হবে, মানে আরো বেশি লসে যাবে। এখন তো 1,000 টাকা সহ্য করতে পারবে, কিন্তু 6,000 টাকা কিন্তু সহ্য করতে পারবে না। সেটা কেন, কিভাবে? The discontinuance of the oak division will result in $6,000 decline in operating profit. The discontinuance of the oak division will cause a gain of $79,000, which is calculated by taking the $72,000 in variable cost and adding 1/2 of the fixed cost, 14,000 to 8. অর্থাৎ এখানে রিলেভেন্ট কস্টটা নিয়ে আসছে, আমি দেখাচ্ছি রিলেভেন্ট কস্ট। অর্থাৎ এখানে রিলেভেন্ট কস্ট কি ছিল? ভ্যারিয়েবল কস্ট $72,000 আর অ্যাভয়েডেবল ফিক্সড কস্ট কত? $7,000, 50% অফ ফিক্সড কস্ট। দেখেন এই যে 50% অফ $14,000, সো এখানে রিলেভেন্ট কস্ট হলো $79,000। তাহলে কোম্পানির টোটাল এই পরিমাণ টাকা খরচ বেঁচে যাবে মোটের উপর, তিনটা কোম্পানি মিলিতভাবে যখন আমি হিসাবটা করব। সো এই আমার পরবর্তী ডিসিশন যেটা, আমার দুইটা অল্টারনেটিভ, আমি কন্টিনিউ করব না ডিসকন্টিনিউ করব, এই যে ডিসিশন অ্যানালাইসিসের ক্ষেত্রে আমার দরকার আই নিড টু আইডেন্টিফাই দ্য রিলেভেন্ট কস্ট। আমি এখানে রিলেভেন্ট কস্টটা পেয়ে গেছি। রিলেভেন্ট কস্ট হচ্ছে ভ্যারিয়েবল কস্ট আর অ্যাভয়েডেবল ফিক্সড কস্ট। এখানে টোটাল আছে $79,000। এই খরচটা আমার লাগবে না। However, the discontinuance will cause a loss in sales. এইবার আসেন সেলসটা দেখেন। আমি যে এই খরচটা থেকে বাঁচবো, কিন্তু আমার সেলস তো কমে যাবে।
এতগুলা রেভিনিউ, সেলস রেভিনিউ তো আমার কোম্পানির অ্যাকাউন্টিং এ জমা হতো। তো 85,000 টাকা সেলস কিন্তু আপনি হারাই ফেলবেন। The resulting decline in profit will then be এইটা। আপনি 85,000 টাকা সেলস থেকে বঞ্চিত হবেন, তার বিনিময়ে $79,000 আপনার কস্ট সেভিং হয়, বাট ওভারঅল লস কত? ওভারঅল লস উইল বি $6,000। আচ্ছা, এটাকে সহজ করা যায় কিনা দেখি। আমরা আমাদের মতো করে একটু বোঝার চেষ্টা করি কোম্পানির টোটাল প্রফিট কত আসলে। কোম্পানির টোটাল প্রফিট $5,000 প্লাস, কিন্তু এটা তো মাইনাস $1,000। That means 5,000 minus 1,000 plus $7,800. Total profit হয় আমার 5,000 plus 7,800 minus 1,000, $11,800। কোম্পানিটা যদি ইন ফুল সুইং অপারেট করে তাহলে তিনটা সেগমেন্ট নিয়ে তার যে ফিনান্সিয়াল ইনকাম স্টেটমেন্টে আমরা সাধারণত কম্বাইন্ড ফিগার পাবো, কম্বাইন্ড প্রফিট হবে আগে $11,800। ভালো কথা। If drop শুধু, তাহলে আমার প্রফিট পাবো হলো 5,000 7,800 মাইনাস আরো 7,000 খরচ হবে 5,800 পেয়ে গেছি। আচ্ছা, ধরেন ওক ডিভিশনটা নাই, তাহলে আমার দুইটা প্রফিট আসবে। প্রফিট হবে দুইটা জায়গা থেকে পাবো, 5,000 প্লাস 7,800 হলো 7 + 5 12,800। কিন্তু প্রবলেম ইজ the company has to continue to pay, has to continue fixed cost $7,000, যেটা নন অ্যাভয়েডেবল। আপনি কোম্পানির ওক ডিভিশন চালাবেন না, ভালো কথা, কিন্তু ওকের জন্য যে ফিক্সড কস্ট $7,000 আপনাকে কন্টিনিউ করতেই হবে। তো সেই টাকাটা আপনি কোত্থেকে দিবেন? অবশ্যই আমার বাকি দুই ইউনিট থেকে যে প্রফিটটা হয় সেখান থেকেই আমাকে এটা মেনটেন করতে হবে। Absolutely. So then operating profit will be 12,800 minus $7,000। $7,000 তো আমার খরচ করতেই হচ্ছে, নো এক্সাম্পশন। তাহলে আমার নেট প্রফিট এসে, মানে আমার অপারেটিং প্রফিট এসে দাঁড়াবে $5,800। So what is the difference? Between
কন্টিনিউ ভার্সেস ডিসকন্টিনিউ। তাহলে দুইটা ফিচার পেলাম। যদি কন্টিনিউ করি তাহলে আমার প্রফিট দাঁড়ায় এইটা, যদি ডিসকন্টিনিউ করি তাহলে আমার প্রফিট হবে 5,800। ডিফারেন্স আমি পেয়ে গেছি। 11,800 মাইনাস 5,800, $6,000 রিডাকশন হবে, রিডাকশন ইন অপারেটিং প্রফিট। I think so. এই টাকাটা তার লস হবে, আরো অতিরিক্ত লস হবে, বরং তার $1,000 লস হওয়াই ভালো। এখানে ওই সেকশনটা বন্ধ করলে তার অতিরিক্ত লস হবে $6,000। এটা আসলে অঙ্কের নিয়ম মেনে করা হয় নাই, একটু পাটিগণিত স্টাইলে করা হয়েছে, বাট যেটা এটার অ্যাকচুয়াল রুলস অঙ্কটার সেটা হচ্ছে রিলেভেন্ট কস্ট অ্যানালাইসিস করেন তারপরে অ্যাডজাস্টমেন্ট করা। হ্যাঁ, এটা বোঝার সুবিধার্থে আমি এটা শর্টকাট বলতে পারেন, এভাবে আমি বের করতে পারি, বাট অ্যাকচুয়াল রুলসটা হলো এইটা। তার রিলেভেন্ট কস্টটাকে বের করে। রিলেভেন্ট কস্ট কি ভ্যারিয়েবল কস্ট আর অ্যাভয়েডেবল ফিক্সড কস্ট 79,000। কোম্পানিটা যদি আমি বন্ধ করে দিই তাহলে এই ভ্যারিয়েবল কস্ট আমার লাগবে না, কিন্তু তার বিনিময়ে তো আমি ইনকাম লস করছি। এই টাকাটা আমার সেলস রেভিনিউ ছিল, দুটো ডিফারেন্স কিন্তু $6,000। এটাই আপনার লস, অতিরিক্ত লস। আচ্ছা, এখন প্রশ্ন এখানে যেটাই চাই, প্রশ্ন বিভিন্ন রকম হতে পারে যে ডিসিশন এটা কন্টিনিউ করবে না ডিসকন্টিনিউ করবে। তা আমার ক্যালকুলেশনে যদি আমি দেখি যে আমি লস পাচ্ছি, if I find any loss or reduction in operating loss, then I should say we should continue. লসটা যদি বেশি হয়, 1,000-এর চেয়ে যদি এটা 2,000 হয়, 3,000, 5,000, 6,000 হয়, তাহলে আমি বলবো যে না, ডিসকন্টিনিউ করা যাবে না, কন্টিনিউ করাটাই ভালো। আর যদি বলে যদি এটা ডিসকন্টিনিউ করে তাহলে তার অতিরিক্ত লস কত হবে বা লস কত দাঁড়াবে, সেটাও আমরা এই অঙ্ক থেকেই বের করে দিতে পারি, বাট ক্যালকুলেশন উইল বি সেম। রেস্টুরেন্ট রিসোর্সেস, রেস্টুরেন্ট রিসোর্স মানে হচ্ছে সীমাবদ্ধ ক্যাপাসিটি বা সীমাবদ্ধ সম্পদ। প্রত্যেকটা ফ্যাক্টরির ক্যাপাসিটি একরকম না, এবং সব ফ্যাক্টরির কোনো না কোনো লিমিটেশন তো অবশ্যই আছে, মানে সব ক্ষেত্রে এটা প্রযোজ্য। অর্থাৎ যেখানে রিসোর্সের বিষয় আছে সেখানে রেস্টুরেন্ট বা লিমিটেশনস এটা বাই ডিফল্ট আছে। সো এরকম ক্ষেত্রে একটা ফ্যাক্টরির যদি দুইটা অপশন থাকে, দুইটা প্রোডাক্ট বা তিনটা প্রোডাক্ট প্রডিউস করার সক্ষমতা আছে, এখন সেক্ষেত্রে কোনটাকে প্রায়োরিটি দিবে? রেস্টুরেন্ট রিসোর্সের ক্ষেত্রে অবশ্যই আমরা যেটা করব সেটা হচ্ছে প্রায়োরিটি বেসিস কাজ করা। হ্যাঁ, আপনার যদি সম্পদ কম থাকে আর অপরন্ত অভাব থাকে, তাহলে আপনার যেটা আগে, যেটা বেসিক, সেটা আগে ফুলফিল করবেন। আর বিজনেসের ক্ষেত্রে হলো আমার লিমিটেড র ম্যাটেরিয়ালস বা লিমিটেড মেশিন ক্যাপাসিটি, হ্যাঁ, সেক্ষেত্রে আমার 1 বা 2, 3 বা 4 রকমের প্রোডাকশন করার ক্যাপাসিটি বা স্কিল থাকলেও আমি প্রায়োরিটি বেসিসে সিলেক্ট করব যে কোনটা আগে করব। হ্যাঁ, যেই প্রোডাক্টটাতে বেশি প্রফিট পাবেন সেটাই আগে করবেন, এটাই নিয়ম। সেভাবে বাট কিসের বেসিসে এই ক্যালকুলেশনগুলো আমরা করতে পারি সেটা জানাই হলো এই ম্যাথের উদ্দেশ্য। দেখেন, লেজার ইন্ডাস্ট্রিজ প্রডিউসেস টু প্রোডাক্টস, দুইটা ধরনের, একটা দেখা যাচ্ছে ক্রেটস আর একটা বক্স, দুইটা প্রোডাক্ট তৈরি করে।
Per unit selling prices, cost and resource utilization for these products are cost structure দেওয়া আছে selling price $20 বক্সের ক্ষেত্রে $30 direct material cost 5 8 direct labor হচ্ছে 8 variable overhead cost 3 variable selling cost 1 আমরা এখানে সবই কিন্তু variable cost আমরা পাচ্ছি আর বক্সের ক্ষেত্রে 5 10 5 2 ওকে মেশিন আওয়ার্স পার ইউনিট মেশিন আওয়ার্স পার ইউনিট এখানে বলা হচ্ছে যে এক পিস ক্রেটস উৎপাদন করতে তার মেশিন চালাইতে হবে 2 ঘন্টা আর বক্সের ক্ষেত্রে এক পিস বক্স প্রডিউস করতে তার মেশিন চালাইতে হয় 4 ঘন্টা এটা হচ্ছে তার ক্যাপাসিটিকে ইন্ডিকেট করছে এখন নিশ্চয়ই একটা মেশিন বা একটা ফ্যাক্টরির ক্যাপাসিটি একটা মেজারমেন্ট ইউনিট আছে সেই ক্যাপাসিটিটা কিভাবে কোনটা দ্বারা নির্দেশ করছে এখানে মেশিন আওয়ার দ্বারা তো মেশিন আওয়ারও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে র ম্যাটেরিয়ালসও হতে পারে বাট এই কেসটাতে পরিমাপের একক বলতে পারেন যে এটা হচ্ছে কত মেশিন আওয়ার দ্বারা নির্ধারণ করা আছে প্রোডাকশন অফ ক্রেটস এন্ড বক্সেস ইনভলভস জয়েন্ট প্রসেস অর্থাৎ একটা কম্বাইন্ড প্রসেসের মধ্যে দিয়ে এটা করতে হয় and use the same facilities ওই একই ফ্যাক্টরি ব্যবহার করতে হয় the total fixed factory overhead cost is $20 lakh the total যেহেতু combined process facility so fixed cost কে আর আলাদা করার সুযোগ নেই এই fixed cost-টা তারা উভয়ই ব্যবহার করে fixed selling and administrative cost are $840,000 very good এগুলো হচ্ছে ফিক্সড কস্ট নিয়ে কথা বলছি প্রোডাকশন এন্ড সেলস আর scheduled for 5 lakh units of crates and 7 lakh units of boxes crates 5 lakh আর box হলো 7 lakh Ledger maintains no direct materials work in process or finished goods inventory তার হাতে আর এক্সট্রা কোনো ইনভেন্টরি সাধারণত থাকে না ঠিক যতটুকু প্রোডাকশন করার ততটুকুই করে বাকি সবকিছু কনজাম্পশন শেষ দেন Ledger can reduce direct material cost for crates by 50%. এখানে একটু মনোযোগ দিবেন Ledger can reduce এখন দেখা গেল তার কস্ট অ্যাকাউন্টেন্ট বা কস্ট ইঞ্জিনিয়ার গণ অ্যানালাইসিস করে দেখলো যে ক্রেটস উৎপাদন করতে তার ডিরেক্ট ম্যাটেরিয়ালস কিছুটা কমানো সম্ভব আর একটু কমালেও চলে সেটা কত 50% বাই পার ইউনিট with no change in direct labor. Direct labor এর ক্ষেত্রে কোনো চেঞ্জ আনা সম্ভব না however it would increase machine hour production time by 1.5 hour একটা ম্যাটেরিয়াল ইনপুট হিসেবে ম্যাটেরিয়াল একটু কমানো গেলেও তো ওটা পোষাইতে গেলে তাকে আবার একটু সময় বেশি দিতে হবে দেখা গেল এটাকে ভালোভাবে ফিনিশ করতে গেলে তার একটু মেশিন আওয়ার বাড়াইতে হবে সে এক জায়গায় খরচ কমাতে পারছে বাট আর একটু অন্য জায়গায় তার কস্টিংটা বাড়বে আচ্ছা কোথায় সে ম্যাটেরিয়াল কমাইতে পারবে 50% কিন্তু তার মেশিন আওয়ার বাড়বে 1.5 আওয়ার পার ইউনিট আগে লাগতো যেখানে 2 ঘন্টা এখন সেখানে লাগবে 3.5 ঘন্টা এটা একটু মাথায় রাখেন 3.5 ঘন্টা 3.5 বিকজ খেয়াল করেন তার এক্সিস্টিং যে সেটআপ আছে যে কস্ট সেটআপ তাতে তার এক পিস ক্রেটস বের করতে লাগতো 2 ঘন্টা বাট তারা যে ইঞ্জিনিয়ারিংটা করছে তাকে একটু চেঞ্জ আনার চেষ্টা করছে সেখানে তার টাইম মেশিন আওয়ার একটু বাড়বে সেটা 1.5 আওয়ার দ্যাট মিন্স 3.5 ঘন্টা লাগবে ভেরি গুড ফর ক্রেটস ভ্যারিয়েবল ওভারহেড কস্ট আর অ্যালোকেটেড বেসড অন মেশিন আওয়ার ভ্যারিয়েবল ওভারহেড কস্ট তারা নির্ধারণ করে কিসের দ্বারা মেশিন আওয়ারের দ্বারা যেটা আমি বললাম এখানে এই 2 and 4 What would be the effect on the contribution margin of crates if this change were to be implemented? এখন এখানেই তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট আর কস্ট অ্যাকাউন্টেন্টের কাজ যে আমি একটা পরিবর্তন আনার চেষ্টা করছি সেই পরিবর্তনটা ইমপ্লিমেন্ট করলে ওভারঅল প্রফিট বাড়ে না কমে
যদি না বাড়ে তাহলে তো আমি ডিসিশনে যাব না, আর বাড়ে না কমে এটা করার জন্য তো আমাকে কিছু ক্যালকুলেশন করতেই হয়। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাথে কথা বলে তারা বুঝতে পারলো যে তারা ম্যাটেরিয়াল যদি 50% কমায়, কিন্তু সেটাকে তাহলে তো অবশ্যই প্রোডাক্টটাকে ভালোভাবে ফিনিশ করতে হবে। তো ফিনিশ করতে গেলে তার মেশিন আওয়ারটা বাড়াইতে হবে, সেটা কত 1.5 আওয়ার। এখন কথা হলো এই ডিসিশনটা ইমপ্লিমেন্ট করলে তার প্রফিট বাড়বে না কমবে, সেটা দেখাই আমাদের উদ্দেশ্য। অথবা প্রশ্নটা এভাবেও হতে পারে যে কত প্রফিট বাড়বে, অথবা হতে পারে যে সে আদৌ এটা ইমপ্লিমেন্ট করবে কিনা। তো প্রশ্ন যেভাবেই থাক, ক্যালকুলেশন একটাই, আমরা দুইটা অপশনে দেখব এক্সিস্টিং প্রফিট কত ছিল বা কন্ট্রিবিউশন মার্জিন কত ছিল, আর এই পরিবর্তনটা যদি আমরা আনি সেটাতে আমরা দেখবো যে সেটা কত দাঁড়ায়। এই পলিসিটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমার আপকামিং কন্ট্রিবিউশন মার্জিন বা প্রফিট কত দাঁড়ায়। যদি বেশি হয় তাহলে আমি সাজেস্ট করতে পারি হ্যাঁ উই ক্যান গো ফরওয়ার্ড, আমরা আগাইতে পারি। আর যদি প্রশ্ন বলে যে কত বাড়বে, তাহলে একই প্রশ্ন, দুটো ডিফারেন্স করলে আমি দেখতে পাবো যে কত টাকা বাড়ছে। তো লেটস গো, আমরা দেখি, আমরা কস্ট স্ট্রাকচারটা আরেকবার দেখি। ক্রেডস, হ্যাঁ এখানে প্রশ্নের দুটা অপশন থাকলো, এখানে শুধুমাত্র দেখার বিষয় হলো ক্রেডস নিয়ে অ্যানালাইসিসটা হচ্ছে, কারণ ক্রেডস এর কস্ট স্ট্রাকচারে চেঞ্জ আছে। সো বক্স নিয়ে আমরা এখানে কোনো গবেষণা করব না বা প্রয়োজন নাই। আর এখানে কিছু ফিক্সড কস্ট দেখানো আছে 20 লাখ, 8,40,000, এগুলো আসলে অপশনাল, এগুলোর কোনো ভূমিকা নাই এখানে, এই অন্তত এই অ্যানালাইসিসে। কস্ট স্ট্রাকচারটা একবার দেখেন। ডিরেক্ট ম্যাটেরিয়ালস $5, ডিরেক্ট লেবার 8, ভ্যারিয়েবল ওভারহেড কস্ট 3, ভ্যারিয়েবল সেলিং কস্ট 1। দ্যাট মিনস এখানে আমার টোটাল ভ্যারিয়েবল কস্ট দাঁড়াচ্ছে 5 প্লাস 8 প্লাস 3 প্লাস 1, $17, আর সেলিং প্রাইস $20। দ্যাট মিনস আমার সিএম আসবে $3। আচ্ছা, সিএম তো আমাকে বের করতেই হবে যেহেতু সিএম রিলেটেড প্রশ্ন এটা। আর কোথায় চেঞ্জটা আসবে সেটা একটু দেখে যাই। এটা হচ্ছে ক্রেডস এর 50% ম্যাটেরিয়াল কস্ট কমানোর সম্ভাবনা আছে। সো ম্যাটেরিয়াল যদি 5 হয় তাহলে 50% হবে আপকামিং যে প্ল্যানটা আমরা হাতে নিতে যাচ্ছি সেখানে আমার এটা $2.5 করা সম্ভব। ম্যাটেরিয়াল যেহেতু 50% রিডিউস করা সম্ভব, সো নেক্সট ম্যাটেরিয়াল কস্ট উইল বি half of 5, that means $2.5। আর মেশিন আওয়ার আগে ছিল 2, এখন হবে 3.5, এই পরিবর্তনটা হবে। তো একইভাবে ভ্যারিয়েবল ওভারহেড কস্টের সাথে ম্যাটেরিয়াল মেশিন আওয়ারের সম্পর্ক। সো ভ্যারিয়েবল ওভারহেড কস্ট যদি $3 হয় আর মেশিন আওয়ার যদি 2 আওয়ার্স হয়, তাহলে এখানে পার আওয়ার ওভারহেড কস্ট আসলে হচ্ছে 3/2। এটা একটু মাথায় রাখবেন। অর্থাৎ এখানে সম্পর্কটা হচ্ছে ভ্যারিয়েবল ওভারহেড কস্ট নির্ধারণ করা হয় মেশিন আওয়ারের উপর, অর্থাৎ যত ঘন্টা মেশিন চলে, অর্থাৎ প্রতি 2 ঘন্টা মেশিন আওয়ার যদি কন্টিনিউ করি তাহলে তার ওভারহেড কস্ট হবে $3। এটাই হলো সিস্টেম। আচ্ছা, তাহলে ইঞ্জিনিয়াররা বলছে যে তার $1.5 আওয়ার বাড়বে, এই দুটা জায়গায় পরিবর্তন আছে। আমরা এখন সিএমটা নির্ধারণ করে আসি। প্রফিট বাড়বে দেখা যাচ্ছে, কিভাবে বাড়ে সেটা দেখার বিষয়। দ্য অরিজিনাল কন্ট্রিবিউশন মার্জিনটা আগে দেখবো, অর্থাৎ আমার কোম্পানিটা যেভাবে চলছিল সেটাই আমি বজায় রাখি, সেটাকে সেখান থেকে আমার কত প্রফিট আসছে সেটা আগে দেখতে হবে। দ্য অরিজিনাল কন্ট্রিবিউশন মার্জিন, যেমন ভ্যারিয়েবল কস্ট হচ্ছে $17 পার ইউনিট, তাহলে অরিজিনাল কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 20 মাইনাস 17, দ্যাট মিনস $3 করে। আর সে কত প্রডিউস করে 5 লাখ ইউনিটস, দ্যাট মিনস $15 লাখ। এই 15 লক্ষ টাকা সে আসলে বর্তমান যে সিস্টেমটা আছে সেখান থেকে সে সিএম হিসেবে আর্ন করতে পারে। এখন পরিবর্তন করলে কি হয়, কোন কোন জায়গায় ইফেক্ট পড়ে সেটা আমরা একটু বের করি। নিউ ডিরেক্ট ম্যাটেরিয়ালস, নতুন ডিরেক্ট ম্যাটেরিয়ালস হচ্ছে গিয়ে $2.5, আগে ছিল কত 5, এখন হবে 2.5। ভেরি গুড। আচ্ছা, আর একটা জায়গায় পরিবর্তন আসছে, সেটা হলো ওভারহেড কস্টে।
ওভারহেড কস্টে পরিবর্তন আসছে। আগে ছিল the problem states that variable overhead is consumed at a rate of $3 for every 2 machine hour. প্রতি 2 ঘন্টার জন্য ভ্যারিয়েবল কস্ট ছিল $3. The machine hour production time is increased by 1.5 hours per unit. Hence, the incremental increase in variable overhead. তো খুবই স্বাভাবিক, যেখানে মেশিন আওয়ার আগে 3 ছিল, এখন বেড়ে 1.5 ঘন্টা বাড়বে, তাহলে তো আমার খরচটা কিছু বাড়বে মেশিন আওয়ারের জন্য, বা ওভারহেড কস্ট আমার বাড়বে। সেটা কত হবে, নতুন ওভারহেড কস্টটা কত হবে, এটা বের করাই আমার উদ্দেশ্য। তো নতুন ওভারহেড কস্ট হবে আপনার 5.25। 5.25টা কিভাবে পাওয়া গেল সেটা কি দেখাইতে হবে কিনা মনে বুঝতে পারবেন। দেখেন এখানে বের করছে $3 খরচ হয় 2 ঘন্টার জন্য, তাহলে 1 ঘন্টার জন্য কত, $1.5। 1 ঘন্টার জন্য $1.5। আচ্ছা না, ওটা না, 3 ঘন্টার জন্য খরচ হয়, সরি 2 ঘন্টার জন্য খরচ হয় $3। তার মানে 3/2, 1 আওয়ার, অনলি ওয়ান সিঙ্গেল মেশিন আওয়ারের জন্য খরচ হয় 1.5। আর মেশিন আওয়ার এখন হবে আরো বাড়বে, বাড়লে হবে 1.5 দিয়ে গুণ করা হয়েছে। তো এই 2.25 হলো ইনক্রিমেন্টাল মেশিন আওয়ার। এই 2.25টা হলো বাড়তি খরচ রিগার্ডিং মেশিন আওয়ার। তাহলে নতুন ভ্যারিয়েবল কস্ট কত হবে, ওভারহেড কস্ট আগে ছিল $3 আর হলো বাড়তি $2.25, এই হলো $5.25। আচ্ছা, এই ক্যালকুলেশনটা আমরা আরেকভাবে করতে পারি, একটু দেখে দিই। এক্সিস্টিং cost per machine hour is 3/2, $1.5, $1.5. Okay. New system, machine hour required, নতুন সিস্টেমে মেশিন আওয়ার কত লাগবে, নতুন সিস্টেমে মেশিন আওয়ার রিকোয়ার্ড হবে 1.5 ঘন্টা বেশি আগে যা ছিল তার সঙ্গে। আগে ছিল কত, 2 মেশিন আওয়ার প্লাস 1.5 machine hours equals to 3.5 machine hours. তাহলে in new system overhead cost কত হবে, 3.5 machine hours, $1.5। $1.5টা হচ্ছে প্রতি ঘন্টার জন্য যে খরচটা সেইটা। তাহলে আমার মনে হয় এটা পেয়ে যাব, 3.5 into 1.5 equals to $5.25। আমরা দুইভাবেই মেশিন আওয়ারের ক্যালকুলেশনটা বের করতে পারি। আচ্ছা, আমার মনে হয় এটা নিয়ে কোনো টেনশন নাই, আমরা আগাইতে পারি। এখন আমার যেটা দেখার বিষয়, নতুন ভ্যারিয়েবল কস্ট কত আছে। নতুন ভ্যারিয়েবল কস্ট খেয়াল করেন, আগে ম্যাটেরিয়াল কস্ট ছিল 5, এখন হয়ে গেছে এটা কমে 2.5। আর অন্যান্য খরচ একই ছিল, শুধু আরেকটা জায়গায় পরিবর্তন আসছে, ওভারহেড কস্ট। ওভারহেড কস্ট আগে ছিল $3, এখন আমরা নতুন করে ক্যালকুলেশন করে পেলাম হচ্ছে 5.25, যেহেতু 1.5 ঘন্টা বেশি সময় লাগবে। আর সেলিং, ভ্যারিয়েবল সেলিং কস্ট একটু যা ছিল তাই থাকবে $1। সো এখানে আবার খেয়াল করেন, আমার নতুন ভ্যারিয়েবল কস্ট হচ্ছে এই লাইনটা, ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট 2.5 plus 8 plus 5.25 plus 1 equals to 16.75. 16.75.
New contribution margin will be 20 minus 16.75 equals to into 5 lakh units. তাহলে আমার টোটাল কন্ট্রিবিউশন মার্জিন 16,25,000 হলো। আগে ছিল কত? 15 লাখ। আগে ছিল 15 লাখ, এখন হয়ে গেল 16,25,000। তো স্বাভাবিকভাবে আমি বুঝে গেছি যে আমি যদি সিস্টেম চেঞ্জ করি তাহলে আমার কন্ট্রিবিউশন মার্জিন নতুন সিস্টেমে আমি রিকমেন্ড করতে পারি যে আমার ইনকাম বাড়বে, 1,25,000 টাকা বাড়বে। তো এটা এমনিতে এত লম্বা ক্যালকুলেশন না করলেও চলতো। লম্বা ক্যালকুলেশন করার অর্থ হলো ফার্স্ট টাইম যাতে বুঝতে সুবিধা হয়। কারণ আমি দেখতে পাচ্ছি এই জায়গাটা খেয়াল করেন, ডিরেক্ট ম্যাটেরিয়াল খরচ কমানো সম্ভব 5-এর জায়গায় 50% কমাইলে হয় 2.5 টাকা। আর এখানে 3 টাকার জায়গায় খরচ হচ্ছে 5.25। আসলে নিট কমছে কত, নিট ইফেক্টটা কত? হ্যাঁ, অর্থাৎ এক জায়গায় কমলো 2.5, আর এক জায়গায় বাড়লো 2.25। 2.25 কেন? এই যে দেখেন 2.25, এটা হলো বাড়তি খরচ। এক জায়গায় কমছে কত? 2.5 টাকা কমছে ম্যাটেরিয়ালে, আর মেশিন আর ওভারহেডে বাড়ছে 2 টাকা 25 পয়সা। নিট ইফেক্ট হচ্ছে 25 পয়সা। 25 পয়সা সেভিংস হচ্ছে। সিস্টেম আপগ্রেডেশনের ফলে আমার 25 পয়সা করে সেভ হচ্ছে। তো এই 25 পয়সা ভ্যারিয়েবল কস্ট সেভিং হওয়া মানে কি? আপনার সিএম বাড়ছে, অর্থাৎ ভ্যারিয়েবল কস্ট যদি কমে তাহলে কন্ট্রিবিউশন মার্জিন বাড়ে। খুবই স্বাভাবিক, কারণ কন্ট্রিবিউশন মার্জিনের ফর্মুলা হচ্ছে সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট। তো ভ্যারিয়েবল কস্ট যদি কমে তাহলে আপনার কন্ট্রিবিউশন মার্জিন বাড়ে। দ্যাট মিনস আপনার সব ক্ষেত্রে এটার ইম্প্যাক্ট থাকবে, অর্থাৎ প্রফিট পর্যন্ত এটা বৃদ্ধি পাবে যদি অন্যান্য খরচ চেঞ্জ না করি। হ্যাঁ, তো 25 পয়সা যদি এক ইউনিটে আমার কন্ট্রিবিউশন মার্জিন বৃদ্ধি পায় তাহলে 5 লাখ ইউনিটে আমার কত হয়? 1,25,000 ডলার। দেখেন আমরা দীর্ঘ একটা অঙ্ক করে আসছি, এখন এটা আমি এক লাইনে করব। কস্ট স্ট্রাকচার শুধু পরিবর্তনটা কত? পার ইউনিটে কন্ট্রিবিউশন মার্জিন আসলে চেঞ্জ কত হয়? সিএম চেঞ্জ the changes per unit rates, এটা দেখলে আমার অঙ্ক শেষ। তো কস্ট বা ভ্যারিয়েবল কস্ট বলাটাই ভালো। ভ্যারিয়েবল কস্ট সেভ in direct material হচ্ছে 5 মাইনাস কত? 50% কমবে। 5 মাইনাস 5 into 50% সমান 2.5। এটা আপনার সেভিংস। আবার ভ্যারিয়েবল কস্ট, ভ্যারিয়েবল overhead cost increase কত হয়েছে? 2.25। এটা আমি এক ক্যালকুলেশন করলাম না, কেন 2.25 ওখানে দেখানো আছে। 2.25 এটা বাড়তেছে। তাহলে নিট সেভিং কত? নিট সেভিংস হচ্ছে 2.50 মাইনাস 2.25 0.25। নিট সেভিংস। নিট সেভিংস কিসে? নিট সেভিংস ইন ভ্যারিয়েবল কস্ট। ফর্মুলা অনুযায়ী ভ্যারিয়েবল কস্ট যত টাকা সেভ হয় কন্ট্রিবিউশন মার্জিন ততটুকুই বাড়ে। তাহলে টোটাল সিএম increased হবে
5 লাখ ইউনিটস এর বাড়বে, কিন্তু 0.25 comes to 1,25,000 ডলার, রাইট? কত বড় অঙ্কটা কত ছোট করে নিয়ে আসলাম। এটাই হলো এমসিকিউ টেকনিক। আমরা যত বেশি প্র্যাকটিস করব তত শর্টকাট শিখে যাব, নিজে নিজে বানাইতে পারবো। এখানে অঙ্ক এত বড় দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখে মনে হচ্ছে যেটা 15-20 মার্কের একটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর অঙ্ক, বাট আমাকে তো ফেস করতে হবে এমসিকিউ। সো এরকম অঙ্ক যদি একটাই আমি 2-3 বার করি বা বিভিন্ন ধরনের এক্সাম্পল ফেস করি, দেন আই উইল নো দ্য শর্টকাট টেকনিক and I should apply it so that I can defeat the math within 1.5 minute. আমার allotted time হচ্ছে 1.8 minutes. So এটা ক্যালকুলেশন করতে 1 মিনিটের বেশি লাগবে না। এর জন্য যেটা দরকার জাস্ট স্কিল, নাথিং এলস। এখানে এমন কোনো কঠিন ইস্যু নাই যেটা আপনারা বোঝেন না বা পারেন না। ওকে, নেক্সট দেখেন, মেনশন ইন্ডাস্ট্রিজ ইনকাস ইউনিট কস্ট 8। ইউনিট কস্টের মধ্যে কি কি আছে? 5 ভ্যারিয়েবল and 3 ফিক্সড in making an assembly part for its finished product. A supplier offers to make 10,000 of the assembly parts at 6 per unit. If the offer is accepted, mention will save all variable cost but no fixed cost. Which costs are irrelevant in this analysis? এখানে আসলে ম্যাথমেটিক্স করতে হবে না, আপনাকে শুধু বলতে হবে যে এখানে irrelevant cost কোনটা। রিলেভেন্ট কস্ট গুলো আমরা জানি সাধারণত ভ্যারিয়েবল কস্ট গুলো। হ্যাঁ, দেখেন টোটাল কস্ট হচ্ছে পার ইউনিট $8। তো এর মধ্যে তো সবই একই টাইপের খরচ না, কিছু আছে ভ্যারিয়েবল, কিছু আছে ফিক্সড। তো উই নো ভ্যারিয়েবল কস্ট ইজ রিলেভেন্ট কস্ট, আর ফিক্সড কস্ট অথবা অ্যাভয়েডেবল ফিক্সড কস্ট, সরি নন অ্যাভয়েডেবল ফিক্সড কস্ট ইজ irrelevant in this marginal analysis. So এখানে ইউনিট আসছে হচ্ছে 10,000 ইউনিটস। এখন নতুন একটা প্রস্তাব আসছে যে $6 করে দিতে পারে, দ্যাটস ডিফারেন্ট থিং। সেটা আমাকে ক্যালকুলেশন করতে বলে নাই বা লাভ ক্ষতি বের করতে বলে নাই, ওই অফারটা নিলে কি হবে না হবে। জাস্ট আমার কাছে জানতে চাইছে যে হোয়াট ইজ দ্য ইররিলেভেন্ট কস্ট ইন দিস অ্যানালাইসিস। ফিক্সড কস্ট যদি $3 হয়, তাহলে 10,000 ইউনিটের জন্য আমার টোটাল ফিক্সড কস্ট হবে $30,000. So 30,000 is the irrelevant cost in that case. আর কোনো ক্যালকুলেশনের দরকার নেই এখানে। So এই পর্যন্ত হলো আমার মার্জিনাল অ্যানালাইসিস। কোশ্চেন ব্যাংক আপনাদের কাছে আছে, আরো সলভ করবেন ইনশাল্লাহ। প্রবলেম হলে তো আমি দেখবই। ওকে, ধন্যবাদ।